ফিলিস্তিনিদের জমি কেটে তৈরি হচ্ছে ইহুদি বসতির নতুন রাস্তা। স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করার কৌশল হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। গাজায় বড় আকারে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। যারা থেকে যাবে তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করার হুমকি ইসরায়েলের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে অসাধারণ মানুষ হিসেবেও আখ্যা। বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের জমি কেটে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা, যা ইহুদি বসতিগুলোকে সংযুক্ত করবে। ফিলিস্তিনিদের মতে এই রাস্তাগুলো কেবল যাতায়াতের জন্য নয়, বরং তাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করার একটি কৌশল। এর মাধ্যমে একদিকে যেমন ফিলিস্তিনিদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তেমনি তাদের চলাচলের উপর নতুন বাধা সৃষ্টি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি পরিকল্পনার কথা বলছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ঠিক তখনই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সম্পূর্ণ ভিন্ন এই চিত্রটি দেখা যাচ্ছে। পশ্চিম তীরের বেইত উর আল ফাউকা গ্রামের বাসিন্দা আশরাফ সামারার দাবি, এটি শুধু রাস্তা নয়, জমি দখলের নতুন রাস্তা। এই রাস্তাগুলো সাধারণ রাস্তার চেয়েও বেশি কিছু। তারা আমাদের জমি ধ্বংস করছে এবং বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এবং বাসিন্দাদের তাদের জমিতেই পৌঁছাতে বাধা দিচ্ছে। এই রাস্তার দ্বারা গ্রামবাসীকে কেবল সেই অঞ্চলে আটকে রাখা হবে যেখানে তারা বাস করে। এই নতুন রাস্তাগুলো ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য যাতায়াত সহজ করলেও ফিলিস্তিনিদের জন্য তার নিজেদের শহর, কর্মস্থল বা কৃষি জমিতে পৌঁছানো আরও কঠিন করে তুলেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এসব রাস্তা ব্যবহারে তাদের উপর নিষেধাজ্ঞা থাকে। গাজায় যুদ্ধ চলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের অধীনে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণের গতি অনেক বেড়ে গেছে। ইসরায়েলের মানবাধিকার সংস্থা পিস নাওয়ের সদস্য হাগিদ ওফরানের মতে, এই রাস্তা নির্মাণের মূল উদ্দেশ্য হল ভূমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে এখানে আরও 10 লক্ষ ইহুদি বসতি স্থাপনকারীকে নিয়ে আসার জন্য পরিকাঠামো তৈরি করা। তিনি জানান, 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে রাস্তা নির্মাণের জন্য প্রায় 7 বিলিয়ন শেকেল বা প্রায় 2.11 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, কখনোই কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বলেছেন, এই প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। উল্লেখ্য, 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে এবং সেখানে বসতি স্থাপন করে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের বেশিরভাগ দেশ এই বসতিগুলোকে অবৈধ মনে করলেও ইসরায়েল তা মানে না। একদিকে যখন বিশ্বজুড়ে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন বাড়ছে, তখন পশ্চিম তীরের ভূমিতে এ ধরনের কর্মকাণ্ড একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যারা গাজা শহরে থেকে যাবে তাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদেরকে পূর্ণ শক্তির ইসরায়েলি আক্রমণের মুখোমুখি হতে হবে। গত 1 অক্টোবর বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য করেন। গাজা শহর ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলের দেওয়া শেষ সুযোগ ঘোষণার পর হাজার হাজার ফিলিস্তিনি পায়ে হেঁটে দক্ষিণে পালানোর চেষ্টা করছেন। 2 অক্টোবর বৃহস্পতিবার থেকে বহু মানুষ তাদের সামান্য শেষ সম্বলটুকু নিয়ে অসহায়ভাবে শহর ছাড়ছেন। পরিবহনের টাকা না থাকায় অনেকের মতো বাস্তুচ্যুত ফিলিস্তিনি উম্মে খলিল আল মাসাওয়াবিও বাধ্য হয়ে পায়ে হেঁটে দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছেন। আমরা পায়ে হেঁটে এসেছি, আমরা কোনো বাহন খুঁজে পাইনি এবং আমাদের কাছে পরিবহনের জন্য কোনো টাকাও নেই। আমরা হয়তো থাকার জন্য কোনো জায়গা পাবো না। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। আমাদের সম্ভবত সমুদ্র তীরে বা অন্য কোথাও আশ্রয় নিতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি হানিন শাকশা জানান, গাজার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, তাই শহর ছাড়তে তিনি বাধ্য হয়েছেন।
গাজা শহরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা আল দারাজ স্কুলে ছিলাম এবং 4টি স্কুলই হুমকির মুখে পড়েছিল। আজ কোয়াডকপ্টারগুলো স্কুলের উঠোনের উপরই ছিল। স্কুলগুলোকে তারা সতর্ক করে বলছে আমরা নাকি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে আছি। জিনিসপত্র প্রায় পাওয়া যায় না, আটাও ব্যয়বহুল। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে একটি বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে হামাস যোদ্ধাদের নির্মূল করার জন্য এই অভিযান তারা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেত জারিম করিডোরের নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার কথা জানিয়েছে, যা আসন্ন অভিযানেরই ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় 4 লক্ষ মানুষ শহর ছেড়ে পালালেও এখনও গাজার ভেতরে 6 থেকে 7 লক্ষ মানুষ আটকা পড়ে আছেন। ইসরায়েলি নির্দেশে মূলত শহরের 10 লক্ষ অধিবাসীর সকলকেই দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল এই অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে 2 বছরের ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে অসাধারণ মানুষ হিসেবেও আখ্যা দেন। 30 সেপ্টেম্বর আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শান্তি পরিকল্পনায় সমর্থনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সেনাপ্রধানের প্রশংসা করে জানান, ওয়াশিংটনের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় শুরু থেকেই পাশে ছিল ইসলামাবাদ। ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ছিলেন। পাকিস্তান এদিকে শতভাগ সমর্থন করেছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি প্রকাশের আগেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার এক্স হ্যান্ডেলে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি লেখেন, ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে আমার দৃঢ় বিশ্বাস। পাকিস্তানের পাশাপাশি শান্তি প্রস্তাবটি গঠনে সমর্থনের জন্য একাধিক মুসলিম ও আরব রাষ্ট্রপ্রধানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর নেতাদের সঙ্গে তার বৈঠক ও আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং দেশগুলো ঐক্যবদ্ধ ছিল। গাজা সংঘাত অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা শিরোনামে 20 দফা উদ্যোগটি মূলত হোয়াইট হাউসের পক্ষ থেকেই ঘোষণা করা হয়। এটি ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেন যে ইসরায়েল এই প্রস্তাবটি গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলোর সম্মিলিত সমর্থন এবং বিশেষ করে পাকিস্তানের মতো প্রভাবশালী দেশের পক্ষ থেকে শুরুতেই জোরালো সমর্থন আসায় এই শান্তি উদ্যোগ গাজার সংঘাতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়েছে। নিজেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে সাংবাদিকদের অসম্মানিত বা ঘৃণ্য ব্যক্তি বলেও আখ্যা দেন তিনি। 30 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্য নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় ধরনের অপমান। সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে জানান, কর্তৃপক্ষ এমন কাউকে নোবেল দেবে না যিনি কিছুই করেননি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধের মুখোমুখি হয়েছে, আর সেটি অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে। তবে এসব সমস্যা ঠিক করার কথাও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন। তার ভাষায় এটা ভেতরের শত্রু আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সামলাতে হবে। সে সময় ট্রাম্প কিছু সংবাদ মাধ্যমের ওপরও ক্ষোভ উগরে দেন। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেতে অভিবাসীদের সামাজিক কাজে অবদান রাখার প্রমাণ দিতে হবে। সম্প্রতি লেবার পার্টি সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এ সময় অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে আরও কিছু শর্ত পূরণের কথাও জানান শাবানা। যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। উগ্র ডানপন্থী এবং অভিবাসন বিরোধীদের উত্থান দেখা যাচ্ছে দেশটিতে। এমনকি দিনকে দিন নাইজেল ফারাজের ডানপন্থী রিফর্ম ইউকে দলের জনপ্রিয়তাও বেড়ে চলেছে। সম্প্রতি দলটি বলেছে তারা ক্ষমতায় এলে স্থায়ী বসবাসের অনুমতির প্রথা বাতিল করবে। তার বিপরীতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি। তাদের ভাষ্য, এর মধ্যে দিয়ে রিফর্ম ইউকে এবং লেবার পার্টির মধ্যে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত এই পদক্ষেপের মূল লক্ষ্য হল নিট মাইগ্রেশন কমিয়ে সমাজে অভিবাসীদের কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সরকারি পরিষেবার উপর চাপ কমানো। প্রস্তাবিত মডেলটি অনুযায়ী যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে অন্তত 10 বছর আইনগতভাবে বসবাস করতে হবে যুক্তরাজ্যে, যে সময়সীমা বর্তমানে মাত্র 5 বছর। তবে আয়ের সীমা এবং সমাজে অন্তর্ভুক্তির নির্দিষ্ট মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সময়সীমা কমানো হতে পারে। এছাড়া যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের ক্ষেত্রে এই সময়সীমা আরও বাড়ানো হবে অথবা আবেদন সরাসরি বাতিল করা হতে পারে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রস্তাবিত শর্তগুলো হল যে কোনো সামাজিক কাজে নিযুক্ত থাকা, ন্যাশনাল ইন্স্যুরেন্সে নির্দিষ্ট পরিমাণ অবদান রাখা, সরকারি ভাতা গ্রহণ না করা, উচ্চমানের ইংরেজি ভাষা শেখা, অপরাধের কোনো রেকর্ড না থাকা এবং স্থানীয় সম্প্রদায়ে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা। নতুন এই পরিকল্পনাটি চলতি বছরের শেষ নাগাদ জনমতের জন্য উন্মুক্ত করা হবে। সে সময় সাধারণ মানুষ এই প্রসঙ্গে নিজেদের মতামত দিতে পারবেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, পরবর্তী সাধারণ নির্বাচনে জয়লাভ করাই কেবল চ্যালেঞ্জ নয়, বরং দেশকে ঐক্যবদ্ধ রেখে বৃহত্তর ব্রিটেন গড়ে তোলাও লক্ষ্য হিসেবে বিবেচিত। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যে অভিবাসন পরিস্থিতি ছিল তার বক্তব্যের প্রধান বিষয়। সীমান্ত সুরক্ষিত করার জন্য যা কিছু করা দরকার তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।